স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 6 মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড 58,000 কোটি টাকা। মানি লন্ডারিং প্রতিরোধে ডিএসির প্রশিক্ষণ। বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। ভ্যাট বাড়িয়ে আইএমএফ এর শর্ত কতটা পূরণ হলো জানতে চায় অর্থ বিভাগ। সেন্ট্রাল ফার্মার 200 কোটি টাকার সম্পত্তি ও লেনদেন নিয়ে সংশয় নিরীক্ষকের। পিছিয়ে গেল আইএমএফ এর চতুর্থ কিস্তির ঋণ। যাতায়াত কম, ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। চালের বাজার বাড়তি, বোরোর জন্য অপেক্ষা না করে 10 লাখ টন চাল গম আমদানি করছে সরকার। 1200 কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ বাংলা ব্যাংক। এপ্রিলের মধ্যে 18,000 শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছে বললেন সচিব। সিএসসি লেনদেন সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তে বাজার সংশ্লিষ্টদের উদ্বেগ। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। চলতি অর্থ বছরের 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড প্রায় 58,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। শুধু ঘাটতি নয়, একই সময়ে গত অর্থ বছরের চেয়েও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর এর গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয় 4,80,000 কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থ বছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা 2,14,143 কোটি 10 লাখ টাকা, যার বিপরীতে আদায় হয়েছে 1,56,419 কোটি 49 লাখ টাকা, অর্থাৎ 6 মাসের লক্ষ্যমাত্রার তুলনায় 57,723 কোটি 61 লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে। অন্যদিকে গত অর্থ বছর একই সময়ে রাজস্ব আদায় হয়েছে 1,57,988 কোটি 90 লাখ টাকা, গত অর্থ বছরের তুলনায় 1,569 কোটি 41 লাখ টাকা কম আদায় হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধে পুঁজিবাজার মধ্যস্থকারীদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে এই প্রশিক্ষণের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যুগ্ম পরিচালক গাজী মনির উদ্দিন, বিএফআইইউ এর উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান সহ ডিএসির ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 69% গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। বিদায়ী 2024 সালের শেষ দিকে এসে বাজার দুটিতে রপ্তানি বেড়েছে, তাতে দেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। ইইউর পরিসংখ্যান কার্যালয় ও ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী গত নভেম্বর বাংলাদেশ থেকে ইইউতে 153 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা 2023 সালের একই মাসের চেয়ে 24% বেশি। অন্যদিকে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে 61 কোটি ডলার তৈরি পোশাক রপ্তানিত হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 41% বেশি। ডিসেম্বর মাসের তথ্য এখনও সংস্থা দুটি প্রকাশ করেনি। ভ্যাট বাড়ানোর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর শর্ত কতটা পূরণ হলো তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। 15 জানুয়ারি অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে পাঠানো হয়েছে। অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের উপসচিবকে এম আলমগীর কবিরের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ করা হলো। এছাড়া জারি করা অধ্যাদেশগুলোর সত্যায়িত অনুলিপিও পাঠাতে বলেছে অর্থ বিভাগ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মার 100 কোটি টাকার সম্পত্তির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানটির নিরীক্ষক। গত বছরের জুনে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষা শেষে এ প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া কোম্পানিটির টিকে থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে নিরীক্ষা প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল বুধবার সেন্ট্রাল ফার্মার গত অর্থ বছরের প্রতিবেদন নিয়ে নিরীক্ষকের এসব মতামত বিনিয়োগকারীদের জানানো হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি
আগামী 5 ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় ওঠার কথা ছিল, তবে সংস্থাটির বোর্ড সভা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের জন্য ঋণ ছাড়ের বিষয়টি পিছিয়ে যাচ্ছে। তবে আগামী 12 মার্চের IMF এর পরিবর্তিত বোর্ড সভায় এটি উত্থাপন হতে পারে। বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে IMF এর কার্যক্রম 1 মাস বন্ধ ছিল। মূলত এই কারণেই বোর্ড সভার কর্মসূচির পরিবর্তন আনা হয়েছে। এর আগে বাংলাদেশ ঋণের 3টি কিস্তি পেয়েছে। চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ মার্কিন ডলার পেতে পারে। এদিকে 470 কোটি ডলারের চলমান এই ঋণ কর্মসূচির আকার আরও বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। সুর নরম করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির মুখে এতদিন পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও এবার তিনি বললেন, যুক্তরাষ্ট্রকে সোনালী সময় ফিরে পেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কানাডা। গত সোমবার শপথ নেওয়ার পর দেওয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সোনালী সময় ফিরিয়ে আনতে চান তিনি। এ প্রসঙ্গেই ট্রুডো এ কথা বলেছেন। তিনি আরও বলেন, আজকের এই অনিশ্চিত পৃথিবীতে কানাডা অন্যান্য দেশের তুলনায় অনেক নিরাপদ ও নির্ভরযোগ্য অংশীদার। নির্বাচনের প্রচারণার সময় থেকেই ট্রাম্প বলে আসছেন, চীনের পণ্যের পাশাপাশি কানাডা ও মেক্সিকোর পণ্যেরও শুল্ক আরোপ করবেন তিনি। সোমবার শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে ট্রাম্প কানাডার প্রসঙ্গে কিছু না বললেও রাতে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কানাডার পণ্যের 1 ফেব্রুয়ারি থেকে শুল্ক আরোপ করা হবে। চীনের পণ্যের ক্ষেত্রেই একই সময়সীমা দিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী সময়ে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে কমে গেছে যাত্রী যাতায়াত। ভিসা বন্ধ থাকায় দুই দেশের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নাগরিকরা। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রোপোল রোড। গণ অভ্যুত্থান পরবর্তী তৈরি হওয়া অস্থিরতার জেরে বাংলাদেশে ভিসা বন্ধ রেখেছে ভারত। এতে বেনাপোল পেট্রোপোল রোড দিয়ে কমে গেছে যাতায়াত। 2023 সালের তুলনায় 2024 সালে কমেছে 2,34,000 বাংলাদেশিদের, পাশাপাশি কমেছে ভারতীয়দের যাতায়াত। দেশের বাজারে গত 1 মাসের বেশি সময় ধরে চালের দাম বাড়তি। মোটা চাল ইরি অথবা স্বর্ণ 54 থেকে 58 টাকা ও সরু চাল নাজিরশাইল অথবা মিনিকেট 84 টাকা ছুঁয়েছে। যদিও রাজধানীর খুচরা বাজারে মান ভেদে আরও বেশি দরে চাল বিক্রি করতে দেখা গেছে। এদিকে অভ্যন্তরীণ বাজার থেকে আমন সংগ্রহ অভিযানও সন্তোষজনক নয়। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আগামী বোরো মৌসুমের জন্য অপেক্ষা না করে 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানান। বেসরকারি ব্যাংক ডাচ বাংলা PLC-কে 1200 কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আন্তর্জাতিক নীতিমালা বেসেল 3 অনুসারে মূলধন বৃদ্ধিতে 2023 সালের 28 ডিসেম্বর বাজারে বন্ড ছাড়ার অনুমতি চায় ডাচ বাংলা ব্যাংক। সেই পরিপ্রেক্ষিতেই ডাচ বাংলা ব্যাংকে বাজারে বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা BSEC। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী আনসিকিউরেড, নন কনভার্টেবল ও রিডিমেবল ক্যাটাগরির মোট 1200 বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। প্রতি বন্ডের দাম নির্ধারণ করা হয়েছে 1 কোটি টাকা। ভিসা থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ার প্রবেশ করতে না পারা 18,000 কর্মীকে আগামী মার্চ ও এপ্রিলের মধ্যে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব রুহুল আমিন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। 2024 সালের 31 মে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও টিকিট জটিলতার কারণে তারা যেতে পারেনি। 2024 সালের 5 অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বাংলাদেশি যে 18,000 কর্মী নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়া প্রবেশ করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে আবার নিতে সম্মত হয়েছে দেশটি। চিটাগাং স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে লেনদেনের সময়সীমা সকাল 10টার পরিবর্তে 9:30 নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি সম্পর্কে অবহিত করতে এক্সচেঞ্জটির পক্ষ থেকে এই বিষয়ে ব্রোকারেজ হাউসগুলোতে চিঠি পাঠানো হয়েছে। 26 জানুয়ারি থেকে নতুন সময়সীমা অনুসারে লেনদেন করতে চায় CSE। যদিও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের সময়সীমা 10টা অপরিবর্তিত রেখেছে। এই অবস্থায় দুই স্টক এক্সচেঞ্জের লেনদেনের ভিন্ন ভিন্ন সময়সূচি নিয়ে বাজার সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড 58,000 কোটি টাকা। মানি লন্ডারিং প্রতিরোধে ডিএসইর প্রশিক্ষণ। বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইইউতে তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। ভ্যাট বাড়িয়ে আইএমএফের শর্ত কতটা পূরণ হলো জানতে চায় অর্থ বিভাগ। সেন্ট্রাল ফার্মার 200 কোটি টাকার সম্পত্তি ও লেনদেন নিয়ে সংশয় নিরীক্ষকের। পিছিয়ে গেল আইএমএফের চতুর্থ কিস্তির ঋণ। যাতায়াত কম, ক্ষতির মুখে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। চালের বাজার বাড়তি, বোরোর জন্য অপেক্ষা না করে 10 লাখ টন চাল গম আমদানি করছে সরকার। 1200 কোটি টাকার বন্ড ছাড়বে ডাচ বাংলা ব্যাংক। এপ্রিলের মধ্যে 18,000 শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছে বললেন সচিব। সিএসসি লেনদেন সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তে বাজার সংশ্লিষ্টদের উদ্বেগ। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।